ক্রনিক পেন দীর্ঘস্থায়ী ব্যথা বলবো কখন? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর স্টাডি অফ পেন ক্লাসিফিকেশন অনুসারে আমরা সেই ব্যথাকেই ক্রনিক ব্যথা বলবো সেই ব্যথার মেয়াদ 3 মাস বা তারও বেশি পুরানো, তাকেই আমরা বলবো ক্রনিক পেন। আমরা যদি বিভিন্ন ধরনের ফেশিয়াল পেন হয়, অনেক ধরনের ক্রনিক ফেশিয়াল পেন হয়, তার মধ্যে একটা জিনিস আমি বলতে পারি, অনেকে হয়তো শুনেছেন, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, যেটাকে বলে সুইসাইডাল ডিজিজ, যে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে। ক্যান্সার রোগীদের ক্ষেত্রেও কিন্তু ক্রনিক পেন একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা। ক্যান্সারের জন্য পেন হয়, ক্যান্সার চিকিৎসার জন্য পেন হয়, ক্যান্সার চিকিৎসার একটা সাইড এফেক্ট হিসাবে পেন হয়। এই সবগুলো ক্রনিক পেন, এবং এই সমস্ত ক্রনিক পেনগুলো ম্যানেজ করা কিন্তু খুব জটিল বিষয়। ক্রনিক পেন কিন্তু সাধারণ ব্যথার ওষুধে কমে না। সেই ক্ষেত্রে আমাদের অন্য কিছু নিউরোপ্যাথিক পেনের ওষুধ ব্যবহার করতে হয়, অ্যান্টিকনভালসেন্ট ব্যবহার করতে হয়, যেমন প্রিগাবালিন, গাবাপেন্টিন গোত্রের ওষুধগুলো, অ্যান্টি সাইকোটিক ইউজ করতে হয়, ডুলক্সেটিন, অ্যামিটিপ্টিলিন গোত্রের ওষুধগুলো, তার সাথে ফিজিওথেরাপি এবং জীবনশৈলী পরিবর্তন। নমস্কার, আমি ডক্টর শুভজিৎ পাত্র, আমি সিনিয়র মেডিকেল অফিসার, আমি কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিতে কর্মরত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রনিক পেন, দীর্ঘস্থায়ী ব্যথা। আমরা তো সবারই ক্রনিক পেন বা দীর্ঘস্থায়ী পেনের সাথে সবারই একটা পরিচয় আছে। আইদার আমরা কখনো না কখনো এরকম ক্রনিক পেনে কষ্ট পেয়েছি, অথবা আমাদের বাড়ির লোক কেউ ক্রনিক পেনে কষ্ট পেয়েছে। তো ক্রনিক পেন খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনার জন্য। তো প্রথমে আমাদের জানতে হবে আমরা ব্যথাকে ক্রনিক পেন দীর্ঘস্থায়ী ব্যথা বলবো কখন। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর স্টাডি অফ পেন ক্লাসিফিকেশন অনুসারে আমরা সেই ব্যথাকেই ক্রনিক ব্যথা বলবো সেই ব্যথার মেয়াদ 3 মাস বা তারও বেশি পুরানো, তাকেই আমরা বলবো ক্রনিক পেন। এবারে ক্রনিক পেনের সাথে অন্যান্য ব্যথার, অ্যাকিউট পেনের যে ব্যথা সবে শুরু হয়েছে, তার একটা মূলগত পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে এই যে, মানে ক্রনিক পেনের ক্ষেত্রে কোনো কারণ অনেক সময় থাকে না। অ্যাকিউট পেনের ক্ষেত্রে যেমন কোনো একটা কারণ থাকে, কোনো হয়তো কোনো টিস্যুতে আঘাত লেগেছে, কোনো হাড় ভেঙে গেছে, কোনো ভিসেরাল ইনজুরি হয়েছে, হয়তো কিডনিতে কোনো পাথর হয়েছে, তো এই কারণের জন্য ব্যথাগুলো হচ্ছে। অ্যাকিউট পেনের ক্ষেত্রে একটা কারণ থাকে, আমরা একটা টিস্যু ড্যামেজ, টিস্যুর একটা ক্ষতি হচ্ছে সেটা খুঁজে পাই। কিন্তু ক্রনিক পেনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ব্যথাটাই হচ্ছে, কিন্তু তার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক তেমনিভাবে যদি আমরা ব্যথাটার কারণ খুঁজে না পাই, ঠিক তেমনি তার চিকিৎসা করাটাও খুব কষ্টকর, খুব শক্ত। তেমনি ক্রনিক পেন ম্যানেজমেন্টটাও খুব একটা জটিল একটা বিষয়। তাহলে আমরা কোন ব্যথাকে ক্রনিক পেন বলবো? যে ব্যথায় 3 মাসে বেশি পুরানো, তাকেই আমরা বলবো ক্রনিক পেন। ক্রনিক পেন তাহলে কত রকমের হতে পারে? অনেক রকমের ব্যথা হতে পারে। যদি আমরা একদম মাথা থেকে ধরি, সব থেকে ক্রনিক যে পেনটা নিয়ে আমরা দেখি সেটা হচ্ছে হেডেক, মাইগ্রেন। এটা একটা খুব একটা ক্রনিক একটা পেনের মধ্যে পড়ে। এবং এর একটি ক্রনিক হেডেকের আরও একটা কারণ হচ্ছে ক্রনিক ডেলি হেডেক বা ক্রনিক টেনশন টাইপ হেডেক। তো এই দুটি হচ্ছে ক্রনিক টাইপ অফ ক্রনিক হেডেক। আমরা যদি বিভিন্ন ধরনের ফেশিয়াল পেন হয়, অনেক ধরনের ক্রনিক ফেশিয়াল পেন হয়, তার মধ্যে একটা জিনিস আমি বলতে পারি, অনেকে হয়তো শুনেছেন, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, যেটাকে বলে সুইসাইডাল ডিজিজ। আমরা যদি ঘাড়ে আসি, ঘাড়ে তো আমাদের প্রায় সব পেশেন্টই এসে বলেন, বাড়ির লোকেও বলে ঘাড়ে ব্যথা, ঘাড়ে স্পন্ডাইলোসিস। সো ঘাড়ে ব্যথা, যে ঘাড়ে ব্যথা 3 মাস বা তারও বেশি পুরাতন, বহু বছরের পুরানো, সেগুলো হচ্ছে ক্রনিক পেন। ঠিক তেমনি কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, এই সমস্তই ক্রনিক পেনের মধ্যে পড়ে যদি তার বয়স 3 মাসের বেশি হয়। আরও একটা ক্রনিক পেন, ভিসেরাল পেন, মোস্ট কমন যেটা আমরা দেখি, সেটা হচ্ছে ক্রনিক প্যাঙ্কিয়েটাইটিসের পেন। ক্রনিক প্যাঙ্কিয়েটাইটিস হলে আগে মানুষ বেশি দিন বাঁচত না, কিন্তু আধুনিক চিকিৎসায় ক্রনিক প্যাঙ্কিয়েটাইটিস নিয়েও
মানুষ অনেক দিন বেঁচে থাকে, যে জিনিস, সব জিনিসই তার ঠিক করা যায়, যে জিনিসটা ম্যানেজ করা খুব মুশকিল সেটা হচ্ছে ক্রনিক পেন, ক্রনিক অ্যাবডোমিনাল পেন, সবসময় পেটে ব্যথা। আর একটা ক্ষেত্রে ক্রনিক পেন হয়, সেটা হচ্ছে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে। ক্যান্সার রোগীদের ক্ষেত্রেও কিন্তু ক্রনিক পেন একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা। ক্যান্সারের জন্য পেন হয়, ক্যান্সার চিকিৎসার জন্য পেন হয়, ক্যান্সার চিকিৎসার একটা সাইড এফেক্ট হিসাবে পেন হয়। এই সবগুলো ক্রনিক পেন, এবং এই সমস্ত ক্রনিক পেনগুলো ম্যানেজ করা কিন্তু খুব জটিল বিষয়, এবং কিন্তু পেশেন্টকে ভালো রাখার পক্ষে, একজন মানুষকে ভালো রাখার পক্ষে কিন্তু খুব দরকারি। এখানে আরও একটা কথা আমি এই সুযোগে বলতে চাইছি, এইখানে কিন্তু ক্রনিক পেন আর অ্যাকিউট পেনের একটা পার্থক্য। যেমন অ্যাকিউট পেন শুধু ওই ব্যথার অনুভূতিটুকুই দেয়, কিন্তু ক্রনিক পেন কিন্তু তার সাথে সাথে তার আরও অনেক অ্যাসোসিয়েটেড কোমরবিডিটিস ডেকে আনে। যেমন ক্রনিক পেন দীর্ঘদিন থাকলে যে পেশেন্টের দীর্ঘদিন ধরে ক্রনিক পেন আছে, আমি এই যে সমস্ত ক্রনিক পেনগুলোর মধ্যে বললাম, যার মধ্যে যে কোনো একটা ক্রনিক পেন থাকলেই ঘুমে ব্যাঘাত ঘটে, মুড নষ্ট, মুড খারাপ হয়, মুড চেঞ্জ হয়, খিটখিটে হয়ে যান মানুষটি, খাওয়া দাওয়া পরিবর্তন ঘটে, এই ব্যথার জন্য তার কাজে কর্মের একটা লস হয়। তো এই সমস্তগুলো হচ্ছে ক্রনিক পেনের একটা ফলাফল। এবং এই অর্থাৎ এই আর একটা মূল পার্থক্য ক্রনিক পেন এবং অ্যাকিউট পেনের। এবারে ক্রনিক পেন এবং অ্যাকিউট পেন কি মোটামুটি আমরা জানলাম, এবারে আসি এর চিকিৎসার ব্যাপারে। ক্রনিক পেন এবং অ্যাকিউট পেনের চিকিৎসা কিন্তু আলাদা। অ্যাকিউট পেন অর্থাৎ যেখানে ব্যথা কিছুদিন আগে শুরু হয়েছে, কোথাও টিস্যু ইনজুরি হয়েছে, কোনো আঘাত লেগেছে, অথবা পুড়ে গেছে, অথবা অন্য কিছু হয়েছে, গলব্লাডারে পাথর হয়েছে, সেখানে আমরা সাধারণ ব্যথার ওষুধ দিয়ে সেই ব্যথাকে চিকিৎসা করতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ক্রনিক পেন কিন্তু সাধারণ ব্যথার ওষুধে কমে না। সেই ক্ষেত্রে আমাদের অন্য কিছু নিউরোপ্যাথিক পেনের ওষুধ ব্যবহার করতে হয়, অ্যান্টিকনভালসেন্ট ব্যবহার করতে হয়, যেমন প্রিগাবালিন, গাবাপেন্টিন গোত্রের ওষুধগুলো, অ্যান্টি সাইকোটিক ইউজ করতে হয়, ডুলক্সেটিন, অ্যামিটিপ্টিলিন গোত্রের ওষুধগুলো, তার সাথে ফিজিওথেরাপি এবং জীবনশৈলী পরিবর্তন, লাইফস্টাইল মডিফিকেশান, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ক্রনিক পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ক্রনিক পেন দীর্ঘস্থায়ী ব্যথা সারানোর জন্য শুধু ওষুধে কাজ হয় না, তার সাথে নিয়মিত ব্যায়াম, ফিজিওথেরাপি করা এবং জীবনশৈলী পরিবর্তন করাটাও একান্ত জরুরি। দেখা গেছে যে অন্তত 90% ক্ষেত্রে ক্রনিক পেন ওষুধপত্র দিয়ে, ফিজিওথেরাপি করে, জীবনশৈলী পরিবর্তন বা লাইফস্টাইল মডিফিকেশান করেই সেটা সেরে যায়। কিছু সংখ্যক পেশেন্ট, কিছু সংখ্যক মানুষ থেকে যায় তাদের পরেও, তাদের ক্ষেত্রে কিন্তু তাতে কম হয় না। তখন আসে ইন্টারভেনশনাল পেন মেডিসিনের একটা ব্যাপার। এতে এই যে সমস্ত পেন স্পেশালিস্ট ডাক্তারবাবুরা কী করেন, ইমেজ গাইডেড প্রসিডিওরে, সিয়াম বা ইউএসজিতে যে অংশটাতে সমস্যা হচ্ছে, ইমেজ গাইডেড প্রসিডিওরে সেখানে মিনিমালি কিছু ইন্টারভেনশন করা হয়। কিছু ক্ষেত্রে কিছু ইনজেকশন দেওয়া হয়, কিছু ক্ষেত্রে যে নার্ভগুলো মস্তিষ্কে ব্যথার অনুভূতিটা নিয়ে যাচ্ছে, সেই নার্ভগুলোকে দীর্ঘদিনের জন্য অকেজো করে দেওয়া হয়, যেই প্রসিডিওরটাকে আমরা বলি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। এর একটা খুব কমন উদাহরণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর ব্যথা, দীর্ঘস্থায়ী হাঁটুর ব্যথা আমরা সবাই জানি এখন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই অস্টিওআর্থ্রাইটিস যখন অনেক অ্যাডভান্স লেভেলে চলে যায়, সাধারণত নি রিপ্লেসমেন্ট ছাড়া, হাঁটু প্রতিস্থাপন ছাড়া কোনো রাস্তা থাকে না। কিন্তু এরকম অনেক পেশেন্ট আছেন যারা হয়তো নি রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপন করতে চাইছেন না, অথবা তার মেডিকেল প্রবলেম কিছু আছে, তার জন্যে নি প্রতিস্থাপন করা যাবে না। হয়তো কোনো হার্টের অসুখ আছে, অন্য কোনো কিডনির অসুখ আছে, তার জন্য তিনি অপারেশন বা অ্যানেস্থেশিয়ার জন্য ফিট নয়, তাই জন্য তার অপারেশন করা যাবে না, হাঁটু প্রতিস্থাপন করা যাবে না। তাহলে কি তার ব্যথা কমবে না? তিনি যতদিন বেঁচে থাকবেন এত ব্যথায় ভুগবেন?
না, এখানেই রোল হচ্ছে ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্টের। এখানে ইনভেসিভ প্রসিডিওরে, মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর একটা ছুঁচ ফোটানোর মাধ্যমে আপনার হাঁটু থেকে যে ব্যথাগুলো মস্তিষ্কে ব্যথার অনুভূতিগুলো বয়ে নিয়ে যাচ্ছে, একটা বিশেষ মেশিন দিয়ে, একটা রে দিয়ে সেই নার্ভগুলোকে অকেজো করে দেয়া হবে। তাতে কি হবে, আপনার হাঁটু পাল্টাতে হলো না, আপনার হাঁটু যদি বাঁকা থাকে সেটুকু বাঁকাই থাকলো, কিন্তু আপনার ব্যথাটা রইল না, আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারলেন। তো এগুলো হচ্ছে ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্টের এক একটা বিভিন্ন পদ্ধতি। আর একটা মোস্ট কমন হচ্ছে লো ব্যাক পেন। লো ব্যাক পেন আমরা দেখি বিভিন্ন বয়সে লো ব্যাক পেন হয়, ইয়াং মানুষদেরও হয় এবং বয়স্ক মানুষদেরও হয়। যারা অপেক্ষাকৃত কম বয়সী তাদের ক্ষেত্রে যা লো ব্যাক পেনের কারণ, কোমরে ব্যথার কারণ, যাদের বয়স বেশি, বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে কোমরে ব্যথার কারণ অনেকটাই আলাদা, তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্টটাও আলাদা। কিন্তু শুধু এই লো ব্যাক পেনে যে এখন শুধুমাত্র ওষুধ এবং ব্যায়াম করতে হবে, তাছাড়া কমবে না, এরকম ব্যাপারটা না। ম্যানেজমেন্ট স্পেসিফিক কিন্তু মিনিমালি ইনভেসিভ পেন প্রসিডিওর করা যায়। মিনিমালি ইনভেসিভ পেন প্রসিডিওরগুলো সাধারণত ডে কেয়ার প্রসিডিওর হয়। আপনি যেদিন কোথাও কোনো একটা ফেসিলিটিতে আপনি ভর্তি হবেন, আপনাকে অপারেশন থিয়েটারে ওটিতে নিয়ে গিয়ে ইমেজ গাইডেড সেই ইঞ্জেকশনটা দেওয়া হবে, ঘন্টা দুয়েক পরে আপনি বাড়ি চলে যাবেন, পেনলেস, আপনি হেঁটে বাড়ি যাবেন। তো এইটা হচ্ছে ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ অবদান ক্রনিক ব্যথা নির্মূল করার জন্য, এবং এর একটা খুব বড় রোল আছে ক্যান্সার পেন নিরাময়ের ক্ষেত্রেও। সে একটা কথা বলি, যে কোনো ক্রনিক ব্যথাই নিরাময়যোগ্য। আমরা পেন ফিজিশিয়ানরা বলি পেন ইজ ইনএভিটেবল বা সাফারিং ইজ অপশনাল। ব্যথা তো হবেই, দীর্ঘস্থায়ী ব্যথা, ক্রনিক ব্যথা, তার চিকিৎসা জটিল কিন্তু সম্ভব, সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তাই আমি আমার সমস্ত দর্শকদের বলছি যে যে কোনো দীর্ঘস্থায়ী ব্যথা ফেলে রাখবেন না, হতাশ হবেন না, আপনি আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, আপনার ব্যথা থেকে মুক্তির উপায় নিশ্চয়ই মিলবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।